Before starting the main video, I would like to clarify one simple thing. I don't like Eric Garcia as a player. I don't think that he's a very fantastic elite level player. এরিক গার্সিয়াকে আমার কখনোই বিশ্ব সেরা বা বিশ্ব সেরাদের তালিকায় রাখার মতো কোনো খেলোয়াড় বলে কখনো আমার কাছে মনে হয়নি। ইয়েস, তাকে দিয়ে কাজ চালানো যায়, কিন্তু সে ফ্যান্টাস্টিক মানের কোনো খেলোয়াড় কখনো ছিলেন না। আমার পেজে এর আগে বার্সেলোনা সংক্রান্ত এবং সে ম্যানচেস্টার সিটি সংক্রান্ত অন্যান্য ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আমি কখনোই কিন্তু এরিক গার্সিয়াকে সেরকম রেট করি না অ্যাজ আ ডিফেন্ডার, অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ মিডফিল্ডার। বাট একটা জিনিস আমাদেরকে স্বীকার করতেই হবে যে হি ইজ আ ভেরি গুড ইউটিলিটি প্লেয়ার, হি ইজ আ ভেরি গুড ভার্সেটাইল প্লেয়ার। আপনার ব্যাক লাইনে এবং ডিফেন্সিভ মিডফিল্ডার যে কোনো পজিশনে আপনার যখনই কোনো সমস্যা হবে, আপনার মেইন একাদশে খেলার মতো যেই খেলোয়াড়টা রয়েছে স্কোয়াডে, তিনি ইনজুর্ড হলে বা অন্য কোনো কারণে দলের বাইরে থাকলে তার জায়গায় গ্যাটিস দেওয়ার জন্য, তার জায়গায় ব্যাকআপ দেওয়ার জন্য এরিক গার্সিয়া খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসপেক্ট যোগ করে একটা দলে। আগে ম্যানচেস্টার সিটিতে যোগ করতেন, এখন বার্সেলোনাতে যোগ করছেন। তবে একটা জিনিস, এরিক গার্সিয়াকে আমি যতই সাধারণ মানের খেলোয়াড় বলি না কেন, একটা জিনিস আমাকেও স্বীকার করতে হবে যে রাইট নাও এরিক গার্সিয়া হ্যাজ বিন ভেরি ফ্যান্টাস্টিক ফর বার্সেলোনা। বার্সেলোনা মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন চোট সমস্যায় আক্রান্ত, আপনারা সবাই জানেন। মিডফিল্ডে বার্নাল থেকে শুরু করে গাভি বা কখনো কখনো পেদ্রি সবসময় কিন্তু ইঞ্জুরিতে ছিলেন। অ্যাটাকিং মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই, রাফিনিয়াও কিন্তু বেশ কয়েক সপ্তাহ ইঞ্জুরিতে ছিলেন। ডিফেন্সের দিকে যদি তাকাই, আরাউহো এই আছেন এই নাই, ক্রিস্টিয়ানসেনও ইঞ্জুরিতে ছিলেন, সদ্য আস্তে আস্তে ফিরছেন। এরকম অনেক সমস্যা কিন্তু রয়েছে, বার্সেলোনার ইঞ্জুরি সমস্যা রয়েছে। সো ওই সব ইঞ্জুরি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই সকল ইঞ্জুরি সমস্যা থেকে বাঁচানোর জন্য আপনার স্কোয়াডে যদি এমন একজন ভার্সেটাইল খেলোয়াড় থাকেন যিনি কিনা যে কোনো পজিশনে মোটামুটি কাজ চালানোর পারফরমেন্স আপনাকে দিতে পারেন, দ্যাট ক্যান বি ভেরি ফ্রুটফুল, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এরিক গার্সিয়া হ্যাজ বিন ডুইং ইন দ্য রিসেন্ট উইকস ফর বার্সেলোনা। বার্সেলোনার মিডফিল্ডে বল হোল্ড রাখার জন্য এবং নিজেদের মধ্যে ওই সলিডিটিটা মেনটেন করার জন্য কোচ হান্সি ফ্লিক গত কয়েক সপ্তাহ ধরে এরিক গার্সিয়াকে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা দিচ্ছেন, অ্যান্ড দ্য রেজাল্টস হ্যাভ বিন সারপ্রাইজিংলি গুড। আমরা পেদ্রির পাশে এরিক গার্সিয়াকে দেখছি ইন সাচ আ ওয়ে যেখানে পেদ্রি নিজেকে খুবই ভালো মতো এক্সপ্রেস করতে পারছেন। এরিক গার্সিয়া হ্যাজ বিন আ ভেরি গুড স্ট্যাবিলাইজার who can let Pedri express himself as an advanced টাইপ অফ মিডফিল্ডার। এরিক গার্সিয়া পেছনে থেকে ডিফেন্সটাকে ভালো মতো স্ক্রিন করতে পারছেন দেখেই 4-2-3-1 ফরমেশনে পেদ্রি একটু সামনে গিয়ে দলকে সাহায্য করতে পারছেন, আরও বেশি আক্রমণে ভূমিকা রাখতে পারছেন। সো গার্সিয়ার এই ভূমিকাটার কারণে কিন্তু ফ্রেঙ্কি ডিয়ং আবার দলে জায়গা পাচ্ছে না, শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না। এ কি বার্সেলোনার জন্য ভালো নাকি খারাপ? ওসাসুনার এগেনস্টে এই সপ্তাহে লা লিগার ম্যাচে বার্সেলোনা শুরু থেকে ঠিক এই ধরনের একটা ফরমেশনে কিন্তু নেমেছিল, যেখানে 4-2-3-1 ফরমেশনে এরিক গার্সিয়ার সঙ্গে আমরা ডাবল পিভটে দেখেছিলাম পেদ্রিকে। সো আমি সাধারণত গার্সিয়ার কাছ থেকে ওই ধরনের ফিজিক্যালিটি বলেন বা ওই ধরনের রাফ ট্যাকলিং, ইন্টারসেপশন বা অফ দ্য বল যে সকল কর্মকাণ্ড রয়েছে একজন মিডফিল্ডারের বা একজন ডিফেন্ডারের, আমি সেগুলো অত ভালোভাবে এরিক গার্সিয়ার কাছ থেকে এক্সপেক্ট করি না। বিকজ এর আগেও আমরা দেখেছি বার্সেলোনার হয়ে বা ম্যানচেস্টার সিটির হয়ে হি ইজ ফ্যান্টাস্টিক অন দ্য বল, কিন্তু অফ দ্য বল সিচুয়েশনগুলোতে তিনি কখনোই ওই লেভেলের ভালো ছিলেন না। যেহেতু লা মাসিয়া থেকে বড় হয়েছেন, তার মানে অফকোর্স অন দ্য বল তার অনেক এক্সপার্টিস থাকবে, এটা জানা কথা। কিন্তু আগে আমরা দেখতাম যে গার্সিয়া অফ দ্য বল সিচুয়েশনগুলোতে ট্যাকলিংয়ের ক্ষেত্রে বা ইন্টারসেপশনের ক্ষেত্রে বা সিম্পল পজিশনিংয়ের ক্ষেত্রে, প্রেসিংয়ের ক্ষেত্রে কখনোই অত ভালো করতেন না, প্রতিপক্ষের অ্যাটাকাররা তাকে বিট করে চলে যেতেন। কিন্তু এই সিজনে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা এরিক গার্সিয়াকে দেখছি, এবং এই সিজনে আমি যদি বলি যে কোচ হান্সি ফ্লিকের সবচেয়ে ট্রাস্টেড লেফটেন্যান্টের নাম এরিক গার্সিয়া, তাহলে কিন্তু ভুল কিছু বলা হবে না। টিল নাও হি ইজ দি ওনলি বার্সেলোনা প্লেয়ার দ্যাট হ্যাজ প্লেড এভরি সিঙ্গেল ম্যাচ দিস সিজন। বার্সেলোনার অন্য কোনো খেলোয়াড় কিন্তু এই সিজনের প্রত্যেকটা ম্যাচ খেলেননি, সেটা রাইট ব্যাক হয়ে হোক, লেফট ব্যাক হয়ে হোক, সেন্টার ব্যাক হয়ে হোক, বা এই সর্বশেষ তিনি যেই পজিশনে খেলছেন সেই ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে হোক। সো ওসাসুনার এগেন্স্টে ম্যাচে আমরা যেটা দেখলাম 4-2-3-1 ফরমেশনে যথারীতি 4 জন অ্যাটাকার নিয়ে কিন্তু বার্সেলোনা নেমেছিল, পেছনে ছিলেন মাত্র 2 জন মিডফিল্ডার। কিন্তু ম্যাচের শেষ দিকে সে 74 বা 75 মিনিটের ওই সময়টাতে আমরা দেখলাম যে বার্সেলোনা আরও একটু মিডফিল্ডে স্ট্যাবিলিটির দিকে এগিয়ে গেল। সেক্ষেত্রে তখন রাশফোর্ড বেঞ্চে বসলেন এবং ডিয়ং চলে আসলেন। ডিয়ং যখন চলে আসলেন তখন রাফিনিয়া, যিনি কিনা ম্যাচটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে শুরু করেছিলেন, তিনি যথারীতি বাম দিকে চলে গেলেন, এবং মাঝখানের এই যে অ্যাটাকিং মিডফিল্ড জোনটা রয়েছে, আমরা সাধারণত
জানি যে হান্সি ফ্লিকের আন্ডারে এই অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 জোনে হয় ফার্মিন লোপেস খেলেন, বা কখনো কখনো ওসাসুনার এগেনস্টে ম্যাচের মতো রাফিনিয়া খেলেন, বা কখনো কখনো দানি ওলমো খেলেন। কিন্তু ডিয়ং যখন মাঠে নামলেন এরপরে অনেকটা যেটা হলো, এরিক গার্সিয়া একক ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে গেলেন এবং উপরে দুজন নাম্বার 8কে খেলানো শুরু করলেন কোচ হান্সি ফ্লিক। ম্যাচের শেষ 30 মিনিটের কথা আমি বলছি। সো এই যে নাম্বার 10 না খেলিয়ে উপরে যে তিনি দুজন নাম্বার 8কে খেলালেন এবং পেছনে যে এরিক গার্সিয়াকে খেলালেন, এই সিস্টেমে আমরা বার্সেলোনাকে আরও বেশি মিডফিল্ড ডমিনেট করতে দেখলাম, যেটা কিনা আমার কাছে মনে হয় বার্সেলোনার জন্য অত্যন্ত সুসংবাদ। বিকজ হান্সি ফ্লিক হ্যাজ অলওয়েজ বিন অবসেসড অ্যাবাউট দ্য নিড অফ নাম্বার 10। আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা যদি প্রত্যেক ম্যাচে জোর করে হলেও নাম্বার 10 না খেলিয়ে কোনো কোনো ম্যাচে যদি এই দুটো নাম্বার 8কে খেলায় এবং পেছনে একটা যদি স্ক্রিনিং ডিফেন্সিভ মিডফিল্ডার খেলায়, তাহলে পেদ্রি এবং ডিয়ং নিজেদেরকে আরও বেশি ফ্লারিশ করতে পারবেন বলে আমার বিশ্বাস, যে জিনিসটা আমরা গত ম্যাচের শেষ আধা ঘন্টায় দেখেছি। অ্যান্ড এরিক গার্সিয়াকে নিয়ে কি বলবো, তার ফিজিক্যালিটিও আমরা দেখছি এই সিজনে বেশ ভালোই বেড়েছে। অ্যান্ড অফ দ্য বল সিচুয়েশনে তার আগের যেসব দুর্বলতাগুলো ছিল এখনও সেসবগুলো আস্তে আস্তে কমছে। স্পেশালি যে সকল দল বার্সেলোনার থেকে দুর্বল তাদের এগেনস্টে আমার কাছে মনে হয়েছে যে এরিক গার্সিয়া অবশেষে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় নিজেকে আস্তে আস্তে সেই লেভেলে প্রমাণিত করছেন। তাই বলে আমি এখনই বলবো না যে বড় দলের এগেনস্টে গার্সিয়া ইজ রেডি টু প্লে অ্যাজ আ সোল ডিফেন্সিভ মিডফিল্ডার। এই সকল জায়গা থেকে ডিফেন্সিভ স্ক্রিনিং করার পাশাপাশি গার্সিয়া তার এক্সেপশনাল বল প্লেইং কোয়ালিটির সাহায্যে লাইন ব্রেকিং কিছু পাসও কিন্তু দিতে পারেন। আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখবেন যে গার্সিয়া কিন্তু এই সকল জোনগুলো থেকে সামনে লাইন ব্রেকিং অনেক পাস দিচ্ছে, যে কারণে দুর্বল দলগুলো যখন বার্সেলোনার এগেনস্টে লো ব্লকে খেলে তখন কিন্তু ওই সকল ক্রিয়েটিভ পাসগুলোই ডিফেন্স ভাঙতে অনেক সাহায্য করে। এবং গার্সিয়ার সামনে যখন এরকম দুটো নাম্বার 8 দুই হাফ স্পেসে খেলতে থাকে, তখন গার্সিয়ার দেওয়া ওইসব লাইন ব্রেকিং পাসগুলো আরও বেশি এফেক্টিভ হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে হান্সি ফ্লিকের আস্তে আস্তে এই জিনিসটা চিন্তা করা উচিত যে সবসময় জোর করে হলেও 4-2-3-1 ফরমেশনে নাম্বার 10কে না খেলিয়ে কখনো কখনো দুজন নাম্বার 8কে এভাবে নিয়ে 4-3-3 ফরমেশনে খেলাই যায়। অ্যান্ড গার্সিয়ার এই পারফরমেন্স আমাকে আরও বেশি আশাবাদী করছে বার্নালের ব্যাপারে। বার্নাল আস্তে আস্তে ইনজুরি থেকে চলে এসেছেন এবং তিনি এখন আস্তে আস্তে আবারও দলের সাথে ইন্টিগ্রেট করছেন। বার্নাল 100% ফিট হলে এই সকল জোনে গার্সিয়ার থেকে আমার কাছে এখনও মনে হয় বার্নাল ক্যান বি আ ভেরি গুড অপশন, এবং এই টোটাল সিস্টেমটা স্ট্যাবিলাইজ করবেন এরিক গার্সিয়া অ্যাজ আ সোল ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাট দি নাম্বার 6। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই সিজনে এরিক গার্সিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায় এই রিজুভিনেশন আপনার কাছে কেমন লাগছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।